যেই দেয় সেই বলে টাকা পয়সার কথা বলে, বাট আমার একটা বাচ্চা আছে এই জন্যই তারা যৌতুকের কথা বলে। তবে আমরা তো যৌতুক দেওয়ার মতন ক্ষমতা আমাদের নেই, আসলে আমরা 3 বেলা 3 ওয়াক্ত ঠিক মতন খাইতেই পারি না, তো যৌতুক দিয়ে আমি বিয়ে করবো কি করে? যে আমার একটা মনের মানুষ লাগবে, বাট এই মনের মানুষের জন্য যেন আমার মাথার পরে একটা ছাদ দাঁড়ায়, বাট আমার একটা যে মানুষের ঘরে দাঁড়ালে একটা খুঁটি তো লাগে, আমি সেই খুঁটিটা ধরার জন্য, বাট আমি যেন শখ হয়ে থাকতে পারি। এই কারণে একটা মেয়ের হাজব্যান্ড না থাকলে কোনো দাম থাকে না ভাই। মনে করেন আমরা যতই মনে করেন মানুষের বাসা হয়ে কাজ করে 3 ওয়াক্ত তো খেতে পারি, কিন্তু খাওয়াটাই যে মেন তা তো না ভাইয়া। আমাদের বয়স এখনো মনে করেন নিয়ে হয়নি, আমার তো জীবনে একটা শখ আহ্লাদ আছে, বাট আমার একটা চাওয়া পাওয়া আছে, সেই জিনিসটার জন্যই মনে করেন আমি চাই একটা আমার মনের মানুষ, বাট আমি বিয়ের সাথে করতেছি। আপনি কি ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? কোথা থেকে আসছেন এবং আপনার নাম কি বলেন? আমি এসেছি যশোর থেকে, যশোর জেলা নপাড়া। আমার নাম হলো ফাতেমা। ফাতেমা? ফাতেমা জি। ফাতেমা জি। ফাতেমা আপু, আপনি এই ক্যামেরার সামনে কেন আসছেন? আপনার এই জীবনের গল্পটা খুলে বলেন। ভাই আমি আইসি আসলে কষ্ট পেয়েই তো মানুষ এটা ক্যামেরার সামনে আসে, না তো আসে না। আমার মনে অনেক কষ্ট, এই কারণে আমি আইসি। সেই কষ্টের কথাগুলো একটু বলেন। আমার মা বাবা নাই, হাজব্যান্ড নাই, কেউ না। আমার একটা বাবু আছে, মেয়ে বাবু। তা আমার মা মারা গেছে ছোটোবেলায়, আমার 9 মাস বয়সে। আমার আব্বু মারা গেছে আমার 7 বছর বয়সে। তা এই কারণে মনে করেন আমি একটা মনের মানুষের জন্য আইসি। আসলে আমি মনে করি একটা অসহায় একটা মেয়ে, আমার একটা বাচ্চা আছে। দেশ বিদেশ যে ভাইরা আমার ভিডিওটা দেখবে তারা যেন আমার একটু হেল্প করে, বাট আমার বাচ্চাটার জন্য আমি যেন চলতে পারি, আর আমি একটা আমার মনের মতন একটা মানুষ বুঝতে পারি। আচ্ছা, এই যে আপনারা প্রায়ই আমরা পাই যে আপনারা মনের মানুষ খোঁজার জন্য যে ক্যামেরার সামনে আসেন, ক্যামেরার সামনে আসলে কি এই মনের মানুষ পাওয়া যায়? হ্যাঁ, আমি তো প্রথম আইসি, আসলে আমি তো বলতে পারবো না। আপনি এর আগে কখনো আসেন নাই? জি না, আমি এর আগে কখনোই আসি নাই। আসলে আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়েছে 2 বছর আগে। তো আমি এই 2 বছর অনেক কষ্টভাবে চলছি আমার বাচ্চারা নিয়ে। আমি মানুষের বাসায় কাজ করি, আসলে আমার বাচ্চারা নিয়ে চলতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা, আপনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হইলো, এই ডিভোর্সটা কেন হইলো, কি কারণে হইলো, সেই কথাগুলো একটু বলবেন। ভাইয়া হয়েছে আসলে আমার হাজব্যান্ড নেশা করতো, আর আসলে তো আমার মা বাবা কেউই নাই। ও যৌতুক দাবি করছিল, ঠিক আছে। তাই এই দাবিটা মনে করেন আমার আন্টিরা দিতে পারবে না। আমার আন্টির কাছে আমি মানুষ হয়েছে, আমার আঙ্কেল মারা গেছে, ঠিক আছে। এখন আমার আন্টি তো মুরব্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে, সে তো এখন দিতে পারে না, তার যৌতুক দিতে পারছে না। সে অনেক নেশা করে, মারধর করে ভাইয়া। আমি তো মানুষের বাসায় কাজ করি, যেটুকুনি পারছি ওরে আমি খাওয়াইছি, আমার ইনকামে সে চলতো। মানুষের বাসায় এসে কাজ করে দিয়ে আমি ওরে খাওয়াতাম। তা আমি খাওয়াতে পারি না, একটা মেয়ে নিয়ে চলে গেছে। এখন মনে করেন ওরা আমি পারিনি বলে ও চলে গেছে, ঠিক আছে। এই কারণে কি ডিভোর্সটা আমি দিয়ে দিচ্ছি। আমি ধরতে পারি না আসলে কি হাজব্যান্ড থেকে যাতে আমার কাছে না থাকে। আসলে আমি তো মনে করেন আমার 21 বছর বয়স, 21 বছর বয়সে তো আমার কিছু চাওয়া পাওয়া আছে নাকি। আচ্ছা, এই যে আমরা তো জানি যে বিয়ে শাদীর আগে আসলে ছেলে পক্ষের কে কিছু দেওয়া পাওনা দেওয়া না এইরকম কোনো কিছু আলোচনা হয় বিয়ের আগে। তো সেই আলোচনাটা কি আপনাদের ভিতরে হয়েছিল কিনা? যদি হয়ে থাকে তো সেটা কেনই বা দেওয়া হলো না, বা কি আসে বিষয় এইগুলোর না, ব্যাপারে এই কথা ছিল না আসলে। তো ওটা এতিম একটা মেয়ে বিয়ে করছিল, সেখন বলছিল আমার কিছুই লাগবে না। পরবর্তী যখন বিয়ে হয়েছে, পরে আমার বাবু যখন পেটে আইছে আমার, সেই সময় মনে করেন ও জ্ঞানজাম বা অশান্তি একটা লাগাই থাকে। টাকা লাগবে, টাকা না দিলে মারধর। এখন ভাই আমি তো মনে করেন মানুষের বাসায় কাজ করি, 2 বাসায় কাজ করি, এক বাসায় 2000 টাকা দেয়, এক বাসায় দেয় 4000 টাকা। এখন আমি তার নিয়ে ঘর ভাড়া থাকতাম, আমি ঘর ভাড়া দিব নাকি তার আমি নেশা করা টাকা দেবো, নাকি আমার বাচ্চা চালাবো না আমি চলবো ভাইয়া? তো আপনার হাজবেন্ড কি কোনো কাজকর্ম না, সে কোনো কাজ করতো না। এটা কি আগে থেকেই জানতো আপনার পরিবার? না, কেউই জানতো না। এটা যাতাই করে বিয়ে দেবে কেটা? মনে করেন আমার তো বাবা নাই, মা নাই, কেউই নাই, বড় ভাই নাই, কে দিব? এই যাচাইটা আগে করে নাই? না। বিয়ে হওয়ার পরে আপনি এটা দেখলেন যে আপনার হাজবেন্ডের এই অবস্থা? জি। তো আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? আমার বিয়ে ছিল সেই সময় 16 বছর বয়স। 16 বছর বয়সে। তো কত বছর সংসার করছিলেন? আমি টেনে টুনে 2 বছরের সাথে সংসার করছি, আর এই ডিভোর্স হয়ে গেছে আমার মনে করেন 3 বছর মতন সংসার হয়েছে ওর সাথে। আপনার কোনো বাচ্চা কাচ্চা আছে? জি, আমার একটা মেয়ে বাচ্চা আছে। মেয়ের বয়স কত? এই 2 বছর 5 মাস। 2 বছর 5 মাস। তাহলে এখন আপনি এই মেয়েটাকে নিয়ে একা আছেন? জি, আমি এখন একা আছি। তাহলে আপনার সংসার কিভাবে চলছে?
আমার সংসার চলছে, ওই যে আমি মানুষের বাসায় কাজ করি, এটা নিয়ে চলছে, কিন্তু আমি পুরো সংসারটা চালাতে পারছি না ভাইয়া। মনে করেন বাচ্চা নিয়ে আমি চলতে পারছি না এখন। আচ্ছা, এই যে আমরা অনেক সময় জেনে থাকি যে মানুষের বাসায় কাজ করতে গেলে অনেক সময় অনেক ধরনের হয়রানি হয়, বিশেষ করে মেয়ে মানুষরা। তো এরকম কোনো কিছু আপনি ফেস করছেন কিনা? আসলে তো মানুষের বাসায় কাজ করতে গেলে, বাসা বাড়িতে কাজ করতে গেলে অনেক কিছুই হয়, ঠিক আছে। আসলে আমাদের বয়সটা তো হাই হয়ে যায়নি, মনে করেন এই বয়সে মানুষের একটা নজর লাগেই, বাট বাসা বাড়িতে কাজ করতে গেলে একটা ইয়ে হয়, সেরকম কিছু একটা হয়, বাট হয়েছে আমার সাথে এটাই। এরকমটা হয়েছে আপনার সাথে? জি আচ্ছা, কি রকম হয়েছে ওইটা একটু খুলে বলেন না। হয়েছে, মনে করেন মানুষ খারাপ নজরে তাকাইছে, বাট কথা বলছে, এরকম কিছু হয়েছে, কিন্তু সেরকম বড় কোনো কিছু হয় নাই, আমি এইভাবেই চলছে। আচ্ছা, এই যে আপনি তো স্বামী ছাড়া প্রায় 2 বছর না 2.5 বছর বললেন না? 2 বছর। 2 বছর। তো এর ভিতরে কি আপনার আশেপাশে থেকে বা আপনার পরিচিত বা অনপরিচিত আপনাকে কি বিয়ে শাদী করার কোনো অফার টফার দেয় নাই? হ্যাঁ, বিয়ের প্রস্তাব পরিস্থিতি তো তারা দেখতেছে বা জানতেছে, তাই এর ভিতরে আবার চাওয়া পাওয়ার কথা কেন আসবে? তো এর ভিতরে তো আর চাওয়া পাওয়ার থাকে না, জানেই তো যে আপনার কোনো কিছু নাই। নাই, সেটা করে যাদের পছন্দ হয় তারা বলে যৌতুকের কথা, এটাই। তাছাড়া এমনি কেউ মনে নিতে চায় না। এমনি কেউ নিতে চায় না। আচ্ছা, এখন আপনার মানে কি উদ্দেশ্যে ক্যামেরার সামনে আসছেন, আপনি সেই কথাটা একটু তুলে ধরেন। হ্যাঁ, আমি করেছিলেন ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করছি। ক্লাস 3 পর্যন্ত? না, লেখাপড়া থাকলে হয় কি যে আপনি হয়তো কোনো একটা অফিসিয়াল বা 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 একটু উচ্চ লেভেলের একটু চাকরি বাকরি করলেও আপনার জীবনটা পার করে দিতে পারতেন। তো সেই জন্যই বলা। তো এখন আপনি যেটা বললেন যে আপনি একজন ভালো মনের মানুষ চাচ্ছেন, এই তো, জি তাই কি না? জি। আচ্ছা, প্রিয় দর্শক, এই বোন, সরল সোজা বোনের কথাগুলো আপনারা শুনলেন। তো আপনাদের যদি কারো ভালো লেগে থাকে তো আপনারা এই বোনটির সাথে যোগাযোগ করবেন এবং কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না, খারাপ কোনো কমেন্টস করবেন না। কারো যদি ভালো লাগে ফোন দিয়ে যোগাযোগ করবেন। আপু, আপনার নামটা কি বললেন? আমার নাম হলো ফাতেমা। এই ফাতেমা আপুর সাথে যোগাযোগ করার যে ফোন নাম্বারটি, সেই ফোন নাম্বারটি আমরা শুনবো। আপনি কি বলতে পারেন? জি বলতে। আপনার শেষ কিছু বলার আছে? হ্যাঁ আছে। বলেন। আমি চাই যেখান থেকে বিদেশ, বাংলাদেশ, যেখান থেকেই দেখছে আমার ভিডিও, যাক আমার ভাইয়ের বয়সে বা আমার বাবার বয়সের অনেকজনাই দেখছে, তা আমার ভিডিওটা যেই দেখছে, যারাই দেখুক, বাট তারা যেন আমার পাশে দাঁড়ায়, বাট আমার যদি পছন্দ হয়ে থাকে, আমার যদি ভালো লাগে, তা তারা যেন আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে অতি শিগগিরই। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই কামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।